আজকে যে আমাদের যে লেকচারের বিষয়বস্তু সেটা হচ্ছে আইএস রেখার স্থানান্তর। আমরা এই আইএস রেখার স্থানান্তর কিভাবে হয় সেটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদেরকে এই আইএসএলএমের আমার প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস অবশ্যই ভালোভাবে দেখতে হবে, কারণ এটা হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমরা যদি প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস না দেখে যদি আজকের তৃতীয় ক্লাস যদি আমরা অনুসরণ করি তাহলে আইএসের স্থানান্তর বিষয়টা আমাদের কাছে পরিষ্কার হবে না। এই জন্য আমি অনুরোধ করব যে আজকের ক্লাসের ভিডিওটা দেখার পূর্বে প্রথম দুটো ক্লাস বেশ ভালোভাবে আমাদের দেখা উচিত। আইএস রেখার স্থানান্তর বিভিন্ন কারণে হতে পারে। সেটা সরকারি ব্যয় বৃদ্ধির কারণে হতে পারে, কর হ্রাসের কারণে হতে পারে, সঞ্চয় হ্রাসের কারণে হতে পারে, আবার সরকারি ব্যয় হ্রাসের কারণে হতে পারে, বিভিন্ন কারণে হতে পারে। এইটা আমরা বিস্তারিত ব্যাখ্যাতে যাওয়ার আগে প্রথমে আবারও একটু অ্যাগ্রিগেট ডিমান্ড সম্পর্কে একটু আমরা আলোচনা করব। আমরা জানি অ্যাগ্রিগেট ডিমান্ডের ইকুয়েশন হচ্ছে এ বার প্লাস সিওয়াই মাইনাস আর আই। এই এবারের ব্যাখ্যা কি, সির ব্যাখ্যা কি, আর এর ব্যাখ্যা কি, সেটা আমরা আগের ক্লাসে দিয়েছি। এবার হচ্ছে অটোনমাস এক্সপেন্ডিচার, স্বয়ংভূত ব্যয়, যার ভিতরে আছে স্বয়ংভূত ভোগ ব্যয়, স্বয়ংভূত বিনিয়োগ ব্যয়, স্বয়ংভূত সরকারি ব্যয়, স্বয়ংভূত কর। সি হচ্ছে জাতীয় এর সাথে সম্পর্কিত প্রান্তিক ভোগ প্রবণতা। আবার সি ইকুয়াল টু বি ইন্টু 1 মাইনাস টি, এই টিটা হচ্ছে কর হার প্রকাশ করে, পরে বিস্তারিত আলোচনা করব। আর হচ্ছে সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা, যা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আমরা যখন একটি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ আমরা অঙ্কন করি তখন আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছি এখানে অ্যাগ্রিগেট ডিমান্ড আর ওয়াই এই দুইটা মানে জাতীয় আয় চলক থাকবে, বাকি সব স্থির। আর I1 হচ্ছে সুদের হার, মনে করি আই হচ্ছে সুদের হার, মনে করি এই সুদের হার হচ্ছে I1। আইটাকে কত ধরেছি আমরা? I1। তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড A1, সংক্ষেপে I1 সুদের হারে অ্যাগ্রিগেট ডিমান্ডকে আমরা A1 দ্বারা প্রকাশ করেছি। এটা হবে এ বার প্লাস সিওয়াই মাইনাস আর I1। এখন যদি আমরা একটা অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ যদি অঙ্কন করতে চাই, আমি ভূমি অক্ষে আমি ধরেছি জাতীয় আয়, লম্ব অক্ষে আমি ধরেছি অ্যাগ্রিগেট ডিমান্ড। আমি যদি এই জাতীয় আয় যদি শূন্য ধরি, জাতীয় আয়টাকে যদি শূন্য ধরি তাহলে আমার অবস্থানটা হবে এই বিন্দুতে, মূল বিন্দুতে, জিরো বিন্দুতে। জাতীয় আয় জিরো ধরলে অ্যাগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে A1টা হচ্ছে এ বার মাইনাস আর I1। ওয়াইটা জিরো ধরেছি, অ্যাগ্রিগেট ডিমান্ড A1 হচ্ছে এ বার মাইনাস আর I1। তাহলে জাতীয় আয় জিরো, কারণ জাতীয় ভূমিকে ধরেছি, জিরো ধরলে এই বিন্দুতে অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে এ বার মাইনাস আর I1। এই যে এইটা হচ্ছে এ বার মাইনাস আর I1। তাহলে আমরা দেখলাম যদি আমরা জাতীয় আয় যদি শূন্য ধরি তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড এ বার মাইনাস আর I1 এটা হচ্ছে লম্ব অক্ষের কি ছেদক। আমরা এতটুকু ধরেছি। আমি যদি এতটুকু ধরতাম তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কাপটা এই বিন্দু থেকে শুরু হতো, আরো বেশি ধরতে পারি, আরো কমও ধরতে পারি। আমি মনে করি এটা সমান এতটুকু। এখন
এই জাতীয় আয় যদি এটা বাড়ে, জাতীয় আয় যদি বাড়ে, এটা প্লাস অংশ, এটা যদি বাড়ে তাহলে এগ্রিগেট ডিমান্ড A1টা বাড়বে। সো এই রেখাটা ডান দিকে ঊর্ধ্বগামী হবে, অর্থাৎ এই রেখাটা হচ্ছে A1 ইকুয়াল টু A বার প্লাস CY মাইনাস RI1। মাইনাস RI1। এখন যদি কোনো কারণে এই সুদের হার I1টা যদি হ্রাস পায়, হ্রাস পেয়ে যদি এইটা I2 হয়, তাহলে এগ্রিগেট ডিমান্ডটা কত হবে? এগ্রিগেট ডিমান্ডটা হবে A2 সমান A বার প্লাস CY মাইনাস RI2, যদি সুদের হার যদি কি হয়? হ্রাস পায়। এখন আবার আমি ছেদকটা বার করি, তাহলে y কত ধরতে হবে? 0 ধরতে হবে। y যদি আমি 0 ধরি তাহলে এগ্রিগেট ডিমান্ডটা হচ্ছে y0 ধরলে এগ্রিগেট ডিমান্ড হচ্ছে A বার মাইনাস RI2, অর্থাৎ আগে ছেদক ছিল A বার মাইনাস RI1, এখন A বার মাইনাস RI2। যেহেতু সুদের হার হ্রাস পেয়েছে, এই যে সুদের হারটা I1 এর চেয়ে I2 কম, তাহলে এই মানটা অবশ্যই কি হবে? RI1 এর যে মান হবে RI2 মানটা তার চেয়ে কম হবে। আমি আবারও বলছি, যেহেতু সুদের হার হ্রাস পেয়েছে, অর্থাৎ I1 এর চেয়ে I2 ছোট, তাহলে RI1 এর চেয়ে RI2 মানটা কি হবে? ছোট হবে। এবং এবার থেকে এই RI2 মানটা বাদ দিলে, এই পুরা ছেদকের মানটা, ছোট মান বাদ দিলে পুরা মানটা বড় হবে। সুতরাং A বার মাইনাস RI2 অবস্থানটা এখানে হবে। এরপর এগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপরের দিকে চলে যাবে। এটা হচ্ছে A2 ইকুয়াল টু A বার প্লাস CY মাইনাস RI2। আমি আবারও বলছি, কেন এটা উপরে? কারণ এখানে A বার সেম, আর সেম, I1 এর চেয়ে I2 ছোট, যেহেতু হ্রাস পেয়েছে, অতএব RI1 এর চেয়ে RI2 মানটা কি হবে? ছোট হবে। এবং এবার থেকে ছোট মান বাদ দিলে পুরো মানটা কি হবে? এইটার চেয়ে এইটা বড় হবে। এই জন্য রেখাটা উপরের দিকে গিয়েছে। এখন এরপর আমরা এখানে একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করে এগ্রিগেট ডিমান্ড আর এগ্রিগেট সাপ্লাই সমান ধরে দ্রব্যবাজারের ভারসাম্য হতে গত ক্লাসে আমরা আইএস রেখা অঙ্কন করেছি। আমি আইএস রেখা একটু পরে অঙ্কন করব। এখন আমি একটা বিষয় দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে এগ্রিগেট ডিমান্ডের উপর কি প্রভাব পড়বে। সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে এগ্রিগেট ডিমান্ডের উপর কি প্রভাব পড়বে। এখন আসেন আমরা দেখি এখানে সরকারি ব্যয়টা কোথায় আছে। এটা I1 সুদের হার, এখানে সরকারি ব্যয় নাই। এটা আর সুদের হারের সাথে বিনিয়োগের সাড়া দেওয়ার মাত্রা, এখানেও কি সরকারি ব্যয় নাই। সরি, আমি এইটা দেখাচ্ছি, নাই। I1 এ নাই, আর এও নাই, ওয়াই এর ভিতরে নাই, সির ভিতরেও সরকারি ব্যয় কি নাই। সি হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। এবারের ভিতরে আছে কিনা? হ্যাঁ, এবারের ভিতরে সরকারি ব্যয় আছে। কারণ এবারটা কি? এবারটা হচ্ছে A0 প্লাস I0 প্লাস G0 মাইনাস BT0। তাহলে সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে এই G0টা বাড়বে। G0টা বাড়লে কে বাড়বে? এবার বাড়বে। আর এবার যদি বাড়ে, মানে এই যে এগ্রিগেট ডিমান্ডে কে বাড়বে? এবার বাড়বে। তাহলে এবার বাড়লে এগ্রিগেট ডিমান্ড কি হবে? বাড়বে। ফলে এগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপরের দিকে শিফট হবে। তাহলে আমরা ধরে নিতে পারি সরকারি ব্যয় বৃদ্ধি পেলে কে শিফট হবে? এগ্রিগেট ডিমান্ড কার্ভ উপরের দিকে শিফট হবে। এখন প্রশ্ন হলো, এই রেখাটা এগ্রিগেট ডিমান্ড কার্ভ এইভাবেও শিফট হতে পারে, আবার এইভাবেও কি হতে হয়? উপরের দিকে শিফট হতে পারে। এইভাবে শিফট হবে না এইভাবে উপরের দিকে শিফট হবে?
যদি এইভাবে যদি শিফট হয় তাহলে একেবারে ছেদক সহ কি হয়েছে এই ডট ডট বরাবর শিফট হবে। আর এই রেখা বরাবর যদি শিফট হয়, এই রেখা বরাবর যদি কি হয় শিফট হয়, তাহলে ছেদক ঠিক রেখে উপরের দিকে কি হবে শিফট হবে। এখন আমাদেরকে দেখতে হবে যে ছেদকের মানটা কি। আমরা বলেছি সরকারি ব্যয় বৃদ্ধি পেলে এই এবারটা বাড়ে। এবারটা কোথায় আছে? এই ছেদকে আছে। অতএব এই রেখাটা ছেদক সহ কি হবে উপরের দিকে যাবে। অর্থাৎ আমি আবারও বলছি যে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে কে বাড়ে? এবার বাড়ে। অ্যাগ্রিগেট ডিমান্ডের এবার বাড়ে। এই যে এবারটা বাড়ে, এবার বাড়ে। তাহলে এবার যদি বাড়ে তাহলে এই ছেদকটা কি হবে বাড়বে। অর্থাৎ রেখাটা উপরের দিকে কি হবে ছেদক সহ উপরের দিকে শিফট হবে। রেখাটা এরকম হবে না। অর্থাৎ এই রেখাটা এইভাবে উপরের দিকে কি হবে শিফট হবে। এবং এই রেখার নামটা কি হবে? এই রেখার নামটা হবে A1। A1 না, A1 প্রাইম। অ্যাগ্রিগেট ডিমান্ড কার উপরের দিকে শিফট হয়েছে, নাম কি হয়েছে A1 প্রাইম ইকুয়াল টু এবার প্রাইম প্লাস CY মাইনাস RI1। লক্ষ্য করা দরকার যে আমি সরকারি ব্যয় বৃদ্ধির কথা বলেছি। অর্থাৎ এই অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপরের দিকে শিফট হবে, নতুন নাম হবে A1 প্রাইম। এখন এখানে এটা শিফট হয়েছে কেন? সরকারি ব্যয় বাড়ার কারণে। সরকারি ব্যয়টা এবারের ভিতরে, অর্থাৎ এবারটা চেঞ্জ হয়ে এবার প্রাইম হবে। কিন্তু CY RI1 এর কোনো চেঞ্জ নাই, এটা যা আছে কি থাকবে তাই থাকবে। একইভাবে এই রেখাটা উপরের দিকে কি হবে শিফট হবে। এই রেখার নাম হবে এবার প্রাইম মাইনাস RI1। এইটাও কত হবে এবার প্রাইম মাইনাস RI2। কেন? এবারটা বেড়েছে, সরকারি ব্যয় বাড়ার কারণে এবারটা বেড়েছে, নতুন নাম দিয়েছি এবার প্রাইম। এবং এখানে নামটা কি হবে এখানে নামটা হবে A2 প্রাইম সমান এবার প্রাইম প্লাস CY মাইনাস RI2। তাই আমি আবারও বলছি যদি সরকারি ব্যয় যদি কি হয় বৃদ্ধি পায়, তাহলে সরকারি ব্যয়টা কার ভিতরে আছে? এবারের ভিতরে আছে। A প্লাস I0 প্লাস G0 মাইনাস BT0। তাহলে এবারটা বাড়বে। তাহলে এবারটা যদি বাড়ে তাহলে এই রেখাটা উপরের দিকে শিফট হবে। এই যে এবারটা বাড়লে এবার প্রাইম মাইনাস RI1 উপরের দিকে শিফট হলো। এখানেও আমরা এবার প্রাইম লিখেছি, কিন্তু CY আর RI1 যা আছে তাই থাকবে। এখানে এবার বারটা এবার প্রাইম হবে, আর CY আর RI2 যা আছে কি থাকবে তাই থাকবে। আমি সরকারি ব্যয় বৃদ্ধির কথা বলেছি। যদি বিনিয়োগ বৃদ্ধির কথা বলা হতো একই কথা, কারণ বিনিয়োগ বাড়লেও আমার এবার বাড়বে, স্বয়ংভূত ভোগ বাড়লেও এবার বাড়বে। স্বয়ংভূত কর যদি হ্রাস পায়, যদি কি হয় হ্রাস পায়, তাহলে এই এবারটা কি হবে? এটা মাইনাস, তো এটা হ্রাস পেলে এবারটা কি হবে বাড়বে। অতএব যে সরকারি ব্যয় আয়েস রেখার উপর সরকারি ব্যয় বৃদ্ধির প্রভাব, বিনিয়োগ বৃদ্ধির প্রভাব, স্বয়ংভূত ভোগ বৃদ্ধির প্রভাব, স্বয়ংভূত কর হ্রাসের প্রভাব, সবগুলোর উত্তর কি হবে একই। কারণ প্রত্যেকটা প্রশ্নের সাথে সাথে কে বেড়ে যাচ্ছে? এবার বেড়ে যাচ্ছে, এবং এই অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপরের দিকে শিফট হবে। এখন আমরা দেখি একটা 45 ডিগ্রি রেখা আমরা অঙ্কন করি। আমরা আপাতত এই দুইটা রেখা ভুলে যাই, কারণ মূল রেখা হচ্ছে কোনটা? A1 ইকুয়াল টু এবার প্লাস CY মাইনাস RI1, I1 হারের সাথে, এবং A2 ইকুয়াল টু এবার প্লাস CY মাইনাস RI2। এগুলো এই দুইটা হচ্ছে প্রাথমিক রেখা। আর A1 প্রাইম A2 প্রাইম হচ্ছে সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার পর অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। আমি আবারও বলছি, আমার প্রাথমিক অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ কোনটা? A1 আর A2। আর সরকারি ব্যয় বৃদ্ধি পাওয়ার পর অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ হচ্ছে A1 প্রাইম A2 প্রাইম। অতএব এখন আমার ব্রেইনে আমি প্রাথমিক রেখাটা রাখবো, A1 রাখবো, আর কোনটা রাখবো? A2।
এখন আমি একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করব। আমি গত ক্লাসে বলেছি 45 ডিগ্রি রেখার বৈশিষ্ট্য হচ্ছে এই রেখার প্রতিটি বিন্দুতে ভূমি দূরত্ব এবং লম্ব দূরত্ব পরস্পর সমান হয়। আমি একটা 45 ডিগ্রি রেখা অঙ্কন করছি। এই 45 ডিগ্রি রেখা আমার প্রাথমিক অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ A1 কে কোথায় সেট করেছে? E1 বিন্দুতে। আমার জাতীয় আয় নির্ধারিত হয়েছে OY1। ডেফিনেটলি E1 বিন্দুতে দ্রব্যবাজারে ভারসাম্য আছে, কারণ জাতীয় আয় OY1 বা অ্যাগ্রিগেট সাপ্লাই অ্যাগ্রিগেট ডিমান্ড E1 Y1 পরস্পর সমান, দ্রব্যবাজারে ভারসাম্য আছে। এখন আমি ঠিক আগের মতো দ্বিতীয় ক্লাসের মতো নিচের চিত্রে আইএস রেখা অঙ্কন করব। ভূমি অক্ষে কি ধরেছি? জাতীয় আয়, আর লম্বকে কি ধরেছি আমি? সুদের হার। জাতীয় আয় কত? OY1, যারা দ্রব্যবাজারের ভারসাম্যের সাথে কি রিলেটেড। OY1 এবং এই OY1 জাতীয় আয়টা দ্রব্যবাজারের ভারসাম্য কোন বিন্দু? E1 বিন্দু। E1 বিন্দুতে সুদের হার কত? I1। এটা I1 সুদের হারের সাথে রিলেটেড। এই যে আমি লিখলাম এখানে I1 সুদের হার। কম্বিনেশন বিন্দুটা দেখাচ্ছি কি দ্বারা? আমরা E1 প্রাইম বিন্দু দ্বারা দেখাচ্ছি, বা F1 বিন্দু দ্বারা দেখালাম। এখন কোনের কারণে যদি সুদের হার হ্রাস পায়, তাহলে আমার দ্বিতীয় এগ্রিগেট ডিমান্ড কার্ভ হচ্ছে কত? A2, এবার প্লাস CY মাইনাস RI2। ভারসাম্য অর্জিত হচ্ছে কোন বিন্দুতে? E2 বিন্দুতে। এই যে 45 ডিগ্রি রেখা এগ্রিগেট ডিমান্ড কার্ভ ছেদ করেছে। জাতীয় আয় কত নির্ধারিত হয়েছে? OY2। আর এইটাকে আমি OY2 জাতীয় আয়কে নিচে চিত্রে ভাবে কেটে কি করলাম? নিয়ে আসলাম OY2। এই E2 বিন্দুতে সুদের হার কত? I2। তাহলে এই OY2 জাতীয় আয় কোন সুদের হারের সাথে রিলেটেড? I2 সুদের হারের সাথে রিলেটেড। আর যেহেতু I2 সুদের হার I1 এর চেয়ে ছোট, তাহলে I2 এর অবস্থানটা কোথায় হবে? নিচে হবে। এটা কম্বিনেশন বিন্দুটাকে আমি কি দ্বারা প্রকাশ করলাম? এই যে I2 সুদের হার Y2 জাতীয়, কম্বিনেশন বিন্দু F2 দ্বারা প্রকাশ করলাম। F1 আর F2 বিন্দু কি করলাম? যোগ করলাম। যোগ করার সাথে সাথে আমি আইএস রেখা পেয়ে গেলাম। এখন আইএস রেখার উপর সরকারি ব্যয় বৃদ্ধির প্রভাব। আমরা একটু আগে শিখেছি সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়বে। তো অ্যাগ্রিগেট ডিমান্ড যদি বাড়ে তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা কোন দিকে চলে যাবে? উপরের দিকে। অর্থাৎ A1টা হয়ে যাবে কত? A1 প্রাইম এবার প্লাস CY মাইনাস RI1। এবং এটা কেন ছেদক শেখ উপরে যাবে আমরা আগে কি করেছি? আমরা ব্যাখ্যা করেছি। অর্থাৎ সরকারি ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে এই রেখাটা কোনটা হয়ে যাবে? A1 প্রাইম। নতুন ভারসাম্য হবে কোন বিন্দুতে? H1 বিন্দুতে। নতুন ভারসাম্য H1 বিন্দুতে। H1 বিন্দুতে জাতীয় আয় কত নির্ধারিত হয়েছে? OY1 প্রাইম। OY1 প্রাইম। আমি নিচের চিত্রে OY1 প্রাইম জাতীয় এটা কেটে নিয়ে আসলাম। এই OY1 প্রাইম জাতীয় কোন সুদের হারের সাথে রিলেটেড? H1 বিন্দুতে সুদের হার কত? I1। তাহলে OY1 প্রাইম জাতীয় I1 সুদের হারের সাথে রিলেটেড। বিন্দু কোনটা পেলাম? আবারও বলছি OY1 প্রাইম জাতীয় কোন সুদের হারের সাথে রিলেটেড? এই জাতীয় এসেছে H1 বিন্দু হতে। H1 বিন্দুটা কোন সুদের হারের সাথে রিলেটেড? I1। তাহলে OY1 প্রাইম জাতীয় এটা I1 সুদের হারের সাথে রিলেটেড। কম্বিনেশন বিন্দু কোনটা? এইটা। এটাকে আমরা G1 বিন্দু দ্বারা দেখালাম। কোন বিন্দু দ্বারা? G1। অর্থাৎ আমরা দেখলাম সরকারি ব্যয় যদি কি হয়? বৃদ্ধি পায়। আইএস রেখার F1 বিন্দুটা ডান দিকে শিফট হয়ে কি হয়েছে? G1 বিন্দু হয়েছে। একইভাবে আইএস রেখার F2 বিন্দুটা ডান দিকে শিফট হয়ে G2 বিন্দু হবে। আমি প্রমাণ দেখাচ্ছি। যখনই সরকারি ব্যয় বৃদ্ধি পাবে I2 সুদের হারে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপরের দিকে শিফট হয়ে কত হবে? A2 প্রাইম। আগে কত ছিল? A2। এখন যেহেতু সরকারি ব্যয় বৃদ্ধি পেয়েছে এবার কত হয়েছে? এবার প্রাইম। অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা A2 উপরের দিকে শিফট হয়ে A2 প্রাইম হলো এবার প্রাইম প্লাস CY মাইনাস RI2 উপরের দিকে শিফট হলো।
নতুন ভারসাম্য অর্জিত হলো কোথায়? H2 বিন্দুতে। H2 বিন্দুতে জাতীয় কত নির্ধারিত হলো? OY2 প্রাইম। OY2 প্রাইম। আমি নিচের চিত্রে জাতীয় OY2 প্রাইম কেটে নিলাম। এই জাতীয় এটা দ্রব্যবাজার ভারসাম্যের সাথে রিলেটেড। আমার প্রশ্ন হচ্ছে OY2 প্রাইম জাতীয় কোন সুদের হারের সাথে রিলেটেড? সাথে সাথে চলে যাব কোথায়? H2 বিন্দুতে। H2 বিন্দুতে সুদের হার কত? I2। অর্থাৎ OY2 প্রাইম জাতীয় আয় কোন সুদের হারের সাথে রিলেটেড? এটা যে কথা, এটা একই কথা। কোন সুদের হারের সাথে রিলেটেড? এইটা I2 সুদের হারের সাথে রিলেটেড। এই যে I2 সুদের হার, আর জাতীয় OY2 কম্বিনেশন বিন্দু কোনটা? এটা। এটাকে আমরা G2 বিন্দু দ্বারা প্রকাশ করলাম। তাহলে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে F1 বিন্দুটা উপরের দিকে শিফট হয়ে G1, F2 বিন্দুটা G2 হয়ে গেল। আর দুইটা বিন্দু আমরা কি করি? যোগ করি। যোগ করলে আমরা নতুন আইএস রেখা পেয়ে গেলাম, আইএস প্রাইম। তাহলে আমরা কি দেখলাম? সরকারি ব্যয় বৃদ্ধি পেলে আইএস রেখাটা উপরের দিকে স্থানান্তরিত হয়। একইভাবে বিনিয়োগ বৃদ্ধি পেলে আইএস রেখাটা উপরের দিকে স্থানান্তরিত হয়। স্বয়ংভূত ভোগ বৃদ্ধি পেলে আইএস রেখাটা উপরের দিকে স্থানান্তরিত হয়। কর হার হ্রাস পেলে আইএস রেখা উপরের দিকে স্থানান্তরিত হয়। কারণ সবগুলোর ক্ষেত্রে আমরা কি দেখেছি? এগুলো যদি হ্রাস পায় তাহলে অটোনোমাস এক্সপেন্ডিচার এবারটা কি হয়ে যায়? এবারটা বেড়ে যায়। অটোনোমাস এক্সপেন্ডিচার এবারটা বেড়ে যায়। বেড়ে গেলে রেখাটা উপরের দিকে উঠে যায়। এটা বেড়ে যাওয়ার কারণে রেখাটা উপরের দিকে উঠে যায়। অ্যাগ্রিগেট ডিমান্ড উপরের দিকে উঠে যায়। অ্যাগ্রিগেট ডিমান্ড বেড়ে যায়। এই জন্য আইএস রেখাটা উপরের দিকে কি হচ্ছে? শিফট হচ্ছে। আবার আমি উল্টোভাবে যদি বলি, সরকারি ব্যয় হ্রাস পেয়েছে অথবা বিনিয়োগ ব্যয় হ্রাস পেয়েছে, তাহলে অটোনোমাস এক্সপেন্ডিচার এই যে এবার এটা কি হয়ে যাবে? হ্রাস পাবে। তাহলে এই রেখাগুলো এটা নিচের দিকে আসবে, এই মূল রেখাটা নিচের দিকে আসবে। অটোমেটিক দেখা যাবে আইএস রেখাটা কোথায় চলে আসছে? নিচের দিকে চলে আসছে। তাহলে আমরা একটা সিদ্ধান্তে আমরা পৌঁছে গেলাম। সেই সিদ্ধান্তটা কি? সেই সিদ্ধান্তটা হচ্ছে যে সরকারি ব্যয় অথবা বিনিয়োগ ব্যয় অথবা স্বয়ংভূত ভোগ এগুলো বৃদ্ধি পেলে বা স্বয়ংভূত কর হ্রাস পেলে আইএস রেখা উপরের দিকে শিফট হয়। আর উল্টাটা যদি এদের যদি হ্রাস পায়, সরকারি ব্যয় যদি হ্রাস পায়, বিনিয়োগ ব্যয় যদি হ্রাস পায়, স্বয়ংভূত ভোগ যদি হ্রাস পায় অথবা স্বয়ংভূত কর যদি বৃদ্ধি পায়, তাহলে আইএস রেখাটা নিচের দিকে শিফট হবে। এবং এটা মূল কারণ, সবগুলোর কারণ হচ্ছে কার সাথে রিলেটেড? সবগুলোর কারণ হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড। অ্যাগ্রিগেট ডিমান্ড AD ইকুয়াল টু এবার প্লাস CY মাইনাস RI এর এই মানে সরকারি ব্যয় অথবা বিনিয়োগ ব্যয় যাই বলি না কেন, এগুলো সব কার ভিতরে রয়ে গেছে? এবারের ভিতরে রয়ে গেছে। মানে এবারের ভিতরে আমি A রয়েছে, I0 রয়েছে, G0 রয়েছে, মাইনাস BT নোট। এদের যে কোনো একটা A অথবা I0 অথবা G0 এদের যে কোনো একটা যদি কি হয়? বাড়ে, তাহলে এই এবারটা বাড়ে। এবারটা বাড়লে অ্যাগ্রিগেট ডিমান্ডটা কি হয়ে যায়? বেড়ে যায়। আর অ্যাগ্রিগেট ডিমান্ডটা বেড়ে যাওয়ার কারণে একই সুদের হারে কি হয়ে যায়? জাতীয় আয়টা কি বেড়ে যায়। আগে জাতীয় আয় ছিল I1 সুদ হারে OY1, এখন I1 সুদ হারে OY1 প্রাইম। এই জাতীয় আয়টা বেড়ে যাওয়ার কারণে আইএস রেখাটা উপরের দিকে শিফট হচ্ছে। এখন আমি আলোচনা করব যে আইএস রেখার উপর কর হার হ্রাসের প্রভাব। কর হার হ্রাসের প্রভাব এটা আলোচনা করার আগে আমি দেখব কর হারটা কোথায় এফেক্ট করতেছে। কর হারটা অ্যাগ্রিগেট ডিমান্ডের কোথায় এফেক্ট করতেছে এটা আমাকে দেখতে হবে। যে এবার প্লাস CY মাইনাস RI হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের ইকুয়েশন। এবারের ভিতরে কি কর হার আছে? না, এবারের ভিতরে কর হার নাই। হ্যাঁ, যেটা আছে সেটা স্বয়ংভূত কর আছে, কর হার নাই। অর্থাৎ কর হারটা এবারকে এফেক্ট করে না। আর এবং আয়ের ভিতরে তো কর হার নাই। ওয়াই তো জাতীয় আয়। হ্যাঁ, কর হার আছে কার ভিতরে? সির ভিতরে। আমরা প্রথম ক্লাসে যখন আইএস রেখার সমীকরণ বের করেছিলাম, তখন আমরা B × 1 - T এটাকে আমরা কি ধরেছিলাম? কর হার। B × 1 - T, সরি, B × 1 - T হচ্ছে কর হার। আর B × 1 - T কে আমরা C ধরেছিলাম।
তাহলে সির ভিতরে কে আছে? কর হার আছে। কার ভিতরে? সির ভিতরে। এখন কর হার যদি হ্রাস পায়, এটা যদি কি হয়? হ্রাস পায়, তাহলে এই পুরাটা বাড়বে। কর হার যদি হ্রাস পায়, তাহলে 1 থেকে একটা ছোট জিনিস বিয়োগ করলে পুরা মানটা কি হবে? বাড়বে। আর এটাকে বি দ্বারা গুণ করলে সির মানটা কি হবে? বাড়বে। তাহলে আমরা সিদ্ধান্তে পৌঁছে গেলাম, কর হার হ্রাস পেলে কে বাড়বে? এই সি বাড়বে। আমি আবারও বলছি, কর হার যদি হ্রাস পায়, তাহলে 1 থেকে যদি একটা হ্রাসপ্রাপ্ত মান, ছোট মান যদি বিয়োগ করি, এই ব্র্যাকেটের পুরা মানটা বাড়বে। ফলে বি দ্বারা গুণ করলে এই সির মানটা বাড়বে। কর হার হ্রাস পেলে সি বাড়বে, আর সির আগে প্লাস ছিল, সি যদি বাড়ে তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কি হবে? বাড়বে। তাহলে কর হার হ্রাস পেলে কে উপরের দিকে যাবে? অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ কোন দিকে চলে যাবে? উপরের দিকে যাবে। আর আমরা দেখেছি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ যদি উপরের দিকে যায়, তাহলে আইএস রেখা উপরের দিকে কি হবে? শিফট হবে। এখন প্রশ্ন হলো, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ যে উপরের দিকে যাবে, এটা ছেদক সহ উপরের দিকে যাবে? এর মানে এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ, এটা এভাবে ছেদক সহ উপরের দিকে যাবে, না ছেদক জায়গায় রেখে উপরের দিকে যাবে? আমরা জানি ছেদকটা হচ্ছে কত? এবার মাইনাস আর আই। এবার মাইনাস আর আই। এই ছেদকের ভিতরে কি কোথাও কর হার আছে? এবারের ভিতরে নাই, আর আইয়ের ভিতরে কি নাই? কর হার কোথাও নাই। আমি আবারও বলছি, আমরা বলছি কর হার হ্রাস পেয়েছে, এবং অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের ছেদকের ভিতরে কি আছে? এবার মাইনাস আর আই। সুতরাং I1 হলে এবার মাইনাস আর I1, সুতরাং I2 হলে এবার মাইনাস আর I2। আমার প্রশ্ন হচ্ছে, এই এবারের ভিতরে কি কর হার আছে? না কর হার নাই, আর এর ভিতরে নাই, কোথাও নাই। অতএব কর হার ছেদককে প্রভাবিত করবে না। কর হার বৃদ্ধি পেলেও ছেদকের কোনো পরিবর্তন হবে না, কর হার হ্রাস পেলেও ছেদকের কোনো পরিবর্তন হবে না। ছেদকের পরিবর্তন হবে যদি এই এবারের ভিতরে কেউ যদি বাড়ে বা কমে, তাহলে ছেদকের পরিবর্তন হবে। আর এর পরিবর্তনের কারণে ছেদকের পরিবর্তন হবে। সুদে হারের পরিবর্তনের কারণে এই ছেদকের কি হবে? পরিবর্তন হবে। এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভের কি ছেদক, এইটার পরিবর্তন হবে এদের 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 কারণে। কিন্তু এখানে কে নাই? কর হার নাই। অত কর হার ছেদককে এফেক্ট করতে পারবে না। অর্থাৎ কর হার হ্রাস পেলে অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়বে, কিন্তু ছেদকের কোনো পরিবর্তন হবে না। সো এই অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা এইভাবে উপরের দিকে চলে যাবে, এইভাবে যাবে না। আগে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে এইভাবেই গেছিল, এখন এটা ঠিক এইভাবে উপরের দিকে চলে যাবে ছেদকটার জায়গায় রেখে। তাহলে আমরা সিদ্ধান্ত নিলাম, যদি কর হার যদি হ্রাস পায়, তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ উপরের দিকে শিফট হবে, তবে ছেদকের কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা একটা সিদ্ধান্ত আমি আবারও ব্যাখ্যা করছি, এই হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ A1। এখন কর হার যদি হ্রাস পায়, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা এইভাবে উপরের দিকে যাবে। আর যদি সরকারি ব্যয় বৃদ্ধি পায়, অ্যাগ্রিগেট ডিমান্ডটা এইভাবে যাবে। কারণ সরকারি ব্যয় বৃদ্ধি পেলে ছেদক সহ বাড়বে। এই যে এটার ভিতরে সরকারি ব্যয় আছে, ছেদক সহ বাড়বে, এই যে এভাবে উপরের দিকে যাবে। আর যদি কর হার, এটা ছেদকের ভিতরে কি নাই, অতএব রেখাটা ছেদক জায়গায় রেখে অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়বে, এই জন্য উপরের দিকে শিফট হবে। এখন আসেন আমরা দেখব কর হার হ্রাস পেলে আইএস রেখা যে উপরের দিকে শিফট হয়, সেটা আমরা চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারি কিনা। প্রথমে আমাদেরকে আইএস রেখা অঙ্কন করতে হবে, এবং আইএস রেখা অঙ্কন আমরা জানি, আমরা যে দ্বিতীয় ক্লাসে আমরা আইএস রেখা অঙ্কন বিস্তারিত আমরা কি করেছি, আমরা আলোচনা করেছি। ভূমিকে আমরা জাতীয় ধরেছি, লম্বকে আমরা কি ধরেছি? অ্যাগ্রিগেট ডিমান্ড ধরেছি। এইটা হচ্ছে আমাদের কি 45 ডিগ্রি রেখা, যার ভূমি আর লম্ব দূরত্ব কি সমান। আর এটা হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ। ছেদক হচ্ছে এবার মাইনাস কত? আর I1 সুদের হারের সাথে রিলেটেড। A1 ইকুয়াল টু এবার প্লাস CY মাইনাস আর I1। এটা 45 ডিগ্রি রেখার সাথে কোথায় ছেদ করেছে? E1 বিন্দুতে কি করছে? ছেদ করছে। অর্থাৎ ভারসাম্য দ্রব্যবাজারে ভারসাম্য জাতীয় হয় কত? দ্রব্যবাজারে ভারসাম্য জাতীয় হয় হচ্ছে OY1। এখন আসেন পুরা কাজটা আবার আগের মতো, এদিকে জাতীয় ধরেছি, এদিকে কি ধরেছি? সুদের হার। এই যে OY1 জাতীয় আয়, এটা কোন সুদের হারের সাথে রিলেটেড? এই যে এদিকে তাকান I1, বা এদিকে তাকান কত? I1 সুদের হারের সাথে রিলেটেড। কম্বিনেশন বিন্দুটাকে আমরা F1 দ্বারা দেখালাম। F1 হচ্ছে আইএস রেখার উপর একটা বিন্দু। এখন যদি সুদের হার যদি কি হয়? হ্রাস পায়, তাহলে এই ছেদকটা কি হয়ে যাবে? এটা যদি কমে যায়,
তাহলে পুরো সেদকটা বাড়বে, অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপরের দিকে উঠবে। এবার মাইনাস আর আই টু, অ্যাগ্রিগেট ডিমান্ড হচ্ছে এটাকে এ টু ইকুয়াল টু এবার প্লাস সি ওয়াই মাইনাস আর আই টু। ভারসাম্য অর্জিত হচ্ছে কোন বিন্দুতে? ই টু বিন্দুতে। জাতীয় আয় কত? ও ওয়াই টু, দ্রব্যবাজারের। ওয়াই টুকে নিচে চিত্রে কেটে নিলাম। এটা কোন সুদের সাথে? আই টু। যেহেতু সুদের হার হ্রাস পেয়েছে, তাহলে আই টুর অবস্থানটা আই ওয়ানের কোথায় হবে? নিচে হবে। এটাকে আমরা দেখালাম এফ টু বিন্দু দ্বারা। এই দুইটা বিন্দু যোগ করে আমরা কি পেয়েছি? আইএস রেখায় পেয়েছি। এটা হচ্ছে আমাদের প্রাথমিক আইএস রেখা। এখন আমরা বলেছি কর হার হ্রাস পেয়েছে, এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কর হার যদি হ্রাস পায় তাহলে অ্যাগ্রিগেট ডিমান্ড সামগ্রিক চাহিদা বাড়বে, তবে সামগ্রিক চাহিদার একটা সেদকের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সেদক জায়গায় থাকবে, সামগ্রিক চাহিদা বাড়বে। তাহলে এই রেখাটা এইভাবে যাবে, এ ওয়ান প্রাইম মানে নতুন অ্যাগ্রিগেট ডিমান্ড ইকুয়াল টু এবার সি প্রাইম ওয়াই মাইনাস আর আই ওয়ান। লক্ষ্য করা দরকার যে নতুন মানে কর হার হ্রাস পেয়েছে, নতুন এগ্রিগেট ডিমান্ড এ ওয়ান হয়েছে এ ওয়ান প্রাইম। এবার যা আছে তাই আছে, কারণ এবারের ভিতরে কর হারের কোনো এফেক্ট নাই। কারণ এবারের ভিতরে আবার বলছি স্বয়ংভূত ভোগ আছে, স্বয়ংভূত সরকারি ব্যয় আছে, স্বয়ংভূত বিনিয়োগ আছে, স্বয়ংভূত কর আছে, কিন্তু কর হার মানে স্মল টি, যেটা স্মল টি কর হারটা নাই। অর্থাৎ আমার এবার যা আছে তাই থাকবে। সির ভিতরে কিন্তু কে আছে? কর হার আছে। অর্থাৎ কর হার যদি চেঞ্জ হয় সি চেঞ্জ হবে, এই জন্য নাম দিয়েছি সি প্রাইম। ওয়াই ওয়াই জায়গায় আছে, আর আর জায়গায় আছে, আই ওয়ান জায়গায় আছে। এখন নতুন ভারসাম্য অর্জিত হয়েছে কোন বিন্দুতে? আমরা দেখতে পাচ্ছি এইচ ওয়ান বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে। আবার ভারসাম্য জাতীয় কত নির্ধারিত হলো? ও ওয়াই ওয়ান প্রাইম। তো নিচের চিত্রে ও ওয়াই ওয়ান প্রাইম, এটা এই ওয়াই ওয়ান প্রাইম জাতীয় কেটে নিলাম। ও ওয়াই ওয়ান প্রাইম জাতীয় কোন সুদের হারের সাথে রিলেটেড? এইচ ওয়ান বিন্দুতে সুদের হার কত? আই ওয়ান। তাহলে আই ওয়ান সুদের হারে ও ওয়াই ওয়ান জাতীয় কম্বিনেশন বিন্দু কোনটা? ঠিক আগের মতো জি ওয়ান। এরপরে যেহেতু কর হার হ্রাস পেয়েছে, এই যে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভ এ টু, যেটা আই টু সুদের হারের সাথে রিলেটেড, এখানেও সিটা কি হবে? বাড়বে। অ্যাগ্রিগেট ডিমান্ড কি হবে? বাড়বে। সেদক জায়গায় থাকবে, অতএব রেখাটা এইভাবে উপরের দিকে শিফট হবে এবং নতুন ভারসাম্য অর্জিত হচ্ছে এইচ টু বিন্দুতে। ভারসাম্য জাতীয় কত নির্ধারিত হলো? ও ওয়াই টু প্রাইম। আমি নিচের চিত্রে আমি এই জাতীয় আয়টাকে কি করলাম? কেটে নিয়ে আসলাম ও ওয়াই টু প্রাইম। প্রশ্ন হচ্ছে এই ও ওয়াই টু প্রাইম জাতীয় আয় কোন সুদের হারের সাথে রিলেটেড? তাহলে আমি উপরে যাই, ও ওয়াই টু প্রাইম কোন বিন্দু থেকে আসছে? এইচ টু বিন্দু। ও এখানে নাম দিতে হবে, এটা কত? এ টু ইকুয়াল টু এবার এই সিটা চেঞ্জ হবে, সি বার, আরে এটা ওয়াই, সি বার ওয়াই মাইনাস আর আই টু। তাহলে এই 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 এইচ টু বিন্দু অনুযায়ী ভারসাম্য জাতীয় ও ওয়াই টু প্রাইম কোন সুদের হারের সাথে রিলেটেড? আই টু সুদের হারের রিলেটেড। এই যে আই টু সুদের হার আমরা দেখছি নিচের চিত্রে। তাহলে আর ও ওয়াই টু প্রাইম জাতীয় হয় আর আই টু সুদের হার কম্বিনেশন বিন্দু কোনটা? অর্থাৎ এই বিন্দুটা একই সাথে ও ওয়াই টু সুদের হার আর ও ওয়াই টু প্রাইম জাতীয় নির্দেশ করে। এটাকে আমরা জি টু বিন্দু দ্বারা প্রকাশ করলাম। এখন এই দুইটা বিন্দু আমরা কি করি? যোগ করি, স্টেট যোগ করি। এই যে আইএস রেখা পাওয়া গেল, এটা আইএস প্রাইম। কি হলো এটা? আইএস প্রাইম। তাহলে আমরা দেখলাম যে কর হার হ্রাস পেলেও আইএস রেখা উপরের দিকে শিফট হয়, সরকারি ব্যয় হ্রাস পেলেও আইএস রেখা উপরের দিকে যায়, কর হার হ্রাস পেলেও আইএস রেখা উপরের দিকে যায়। তো পার্থক্য হচ্ছে সরকারি ব্যয় যখন আমরা বৃদ্ধি করব, অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা একটা সেদক উপরের দিকে যাবে, আর কর হার হ্রাস পেলে সেদক ঠিক রেখে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা উপরের দিকে যাবে। একইভাবে কর হার বৃদ্ধি পেলে সেদক ঠিক রেখে অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা এইভাবে নিচের দিকে যাবে। এটা এইভাবে কি হবে? নিচের দিকে যাবে, আবার আইএস রেখাটা নিচের দিকে শিফট হবে। তাহলে আজকের ক্লাসে আমরা আইএস রেখার স্থানান্তর শিখলাম।
এবং এটা আমাদেরকে ব্রেনে রাখতে হবে, কারণ পরবর্তীতে যখন আমরা আইএস এবং এলএমের মাধ্যমে সামরিক ভারসাম্য যখন পড়ব, তখন আমাকে যখন বলবে সামরিক ভারসাম্যের উপর সরকারি ব্যয় বৃদ্ধির প্রভাব আলোচনা করো, তখন আমি সাথে সাথে বুঝে নেব যে সরকারি ব্যয় বৃদ্ধি পেলে আমার আইএস রেখাটা উপরের দিকে কি হবে, শিফট হবে। আমাকে যদি বলে আইএস রেখার উপর সামরিক ভারসাম্যের উপর বিনিয়োগ ব্যয় হ্রাসের প্রভাব আলোচনা করো, আমি সাথে সাথে বুঝে নেব যে বিনিয়োগ ব্যয় যদি হ্রাস পায় তাহলে আইএস রেখাটা নিচের দিকে কি হবে, শিফট হবে। তাহলে আমি প্রাথমিক একটা ভারসাম্য নেব, এরপর আইএস রেখা নিচের দিকে শিফট করে পরবর্তী ভারসাম্য নিয়ে আমরা কি করব, আলোচনা করব। আমাকে যদি বলে সঞ্চয় হ্রাসের প্রভাব আলোচনা করো আইএস রেখার উপর, তা আমি চিন্তা করব সঞ্চয় কখন হ্রাস পায়, যখন অটোনমাস কনজামশনটা কি হয়, বাড়ে, স্বয়ংভূত ভোগটা বাড়ে। অর্থাৎ সঞ্চয় হ্রাস মানে কি, স্বয়ংভূত ভোগ বাড়া। আর স্বয়ংভূত ভোগ বাড়া মানে কি, এই এবারটা কি বাড়া, আর এবার বাড়া মানে কি অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা বাড়া। আর এক্ষেত্রে এই স্বয়ংভূত ভোগটা এই এবারের ভিতরে আছে, অর্থাৎ অ্যাগ্রিগেট ডিমান্ড কার্ভটা এই সেদক সহ উপরের দিকে কি হবে, শিফট হবে, যার ফলশ্রুতিতে আইএস রেখা উপরের দিকে শিফট হবে। আমরা একটা জিনিস মনে রাখবো যে আমাকে সরকারি ব্যয় বৃদ্ধি বলুক, বিনিয়োগ বৃদ্ধি বলুক, সঞ্চয় হ্রাস বলুক, আমি চিন্তা করব এর ফলে অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়ে কিনা। যদি অ্যাগ্রিগেট ডিমান্ড বাড়ে তাহলে আইএস রেখা উপরের দিকে যাবে, যদি অ্যাগ্রিগেট ডিমান্ড কমে তাহলে আইএস রেখা নিচের দিকে যাবে। আজকের ক্লাসে আমরা আইএস রেখার স্থানান্তর নিয়ে আমরা কি করেছি, আমরা আলোচনা করেছি। আমরা পরবর্তী ক্লাসে যে আইএস রেখার বাইরের বিন্দুগুলো কি নির্দেশ করে সেটা আলোচনা করব। এরপরে আমরা এলএম রেখা নিয়ে আলোচনা করব। এলএম রেখার সংক্রান্ত আলোচনা শেষ হওয়ার পর আমরা আইএস এলএমের কম্বিনেশন নিয়ে কী করব, আলোচনা করব। আজকে আগামী ক্লাস আসার আগ পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ দেওয়ার আগে আবারও বলছি, আইএসএলএমের তৃতীয় ক্লাসটা ফলো করার পূর্বে প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা দেখতে হবে। এই অনুরোধ জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।